নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে আলোচনা হবে ত্রিপুরাকে নিয়ে। কেন ত্রিপুরাকে নিয়ে আলোচনা? কারণ বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সামাজিক মাধ্যমে যে বার্তা, সেই বার্তার পর ত্রিপুরার রাজনীতির পারদ ফের একবার চড়তে শুরু করেছে। এবং অন্যদিকে আমরা জানি যে দিল্লিতে চলছে একের পর এক রুদ্ধশ্বাস বৈঠক। আর এই মুহূর্তে যদি জানিয়ে রাখি যে দিল্লিতে ফের ফের ত্রিপ্রাসা অ্যাকর্ডের আলোচনা শুরু। এবং একদিকে যখন ভিলেজ কাউন্সিল ভোট রয়েছে, তার আগে এই জল্পনা তুঙ্গে যে বিজেপি এবং মথার সমঝোতা কি আদৌ হচ্ছে, নাকি এই অ্যাকর্ড মাঝখানে ঢুকে গেল। মুখ্যমন্ত্রীর আকস্মিক দিল্লি সফর, দীর্ঘ বিরতির পর ফের দিল্লিতে শুরু হয়ে গেছে ত্রিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন নিয়ে আলোচনা। এবং সোমবার অর্থাৎ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সরকারিভাবে বৈঠক হবার কথা, যদিও এখনো পর্যন্ত এই বৈঠকের কোনো আপডেট উঠে আসেনি যে বৈঠক আদেও হয়েছে কিনা বা কতটা ফলপ্রসূ হয়েছে, যদি হয়ে থাকে কারা কারা সেখানে ছিলেন। তবে ভিলেজ কাউন্সিলের বৈঠকের ঠিক আগ মুহূর্তে বিজেপি তিপ্রামথার সম্ভাব্য রাজনৈতিক যে সমঝোতা, সেই সমঝোতাকে নিয়েও কার্যত পক্ষে যে আলোচনা, যে একেবারে জোর জল্পনা। রবিবার দিল্লিতে অর্থাৎ গতকালকে উত্তর পূর্বাঞ্চলের প্রাক্তন উপদেষ্টা একে মিশ্রের সঙ্গে বৈঠক করেছিলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তার সঙ্গে ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক ছিলেন রঞ্জিত দেববর্মা, টিটিএডিসির প্রাক্তন চিফ এক্সিকিউটিভ ছিলেন সেখানে। সব মিলিয়ে দাঁড়িয়ে দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠক যখন, তার ঠিক আগেই আগরতলায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু রবিবার তিনি আবারও দিল্লি চলে গেলেন। কি চলছে দিল্লিতে, প্রশ্ন উঠে আসছে একাধিক। তবে এই বৈঠক সম্পর্কে জানবো, আরো বিস্তারিতভাবে জানাবো। তবে আজকে আমি একা নয়, আমার সাথে আলোচনাতে থাকবেন ত্রিপুরা থেকে তিনজন অতিথি, যাদের মধ্যে থাকবেন বিজেপির প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, আমার সাথে জুড়ে যাবেন। আর কিছুক্ষণের মধ্যেই থাকবেন তিপ্রামথার থেকে জেনারেল সেক্রেটারি টিসিএফ তিপ্রামথার সেন্টু মিয়া, তিনিও জুড়ে যাবেন ত্রিপুরা থেকে। এবং তার সাথে কংগ্রেসের তরফ থেকে থাকছেন প্রবীর চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্র। কিন্তু তারও আগে একটু শুনবো যে ত্রিপুরাতে এই যে আনাগোনা, ত্রিপুরা দিল্লি যে আনাগোনা শুরু হয়ে গেছে, সে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বললেন, রাখবো প্রথমে। সেটা হচ্ছে, আমি কিন্তু মানে এক মুহূর্ত আমার ওইখানেই থাকার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম একদিনও যদি আমার আগরতলায় আসি তাহলেও কিছু কাজ তো করে যাব, সুবিধা হয়। এর জন্য কিন্তু আমার আশা, আদারওয়াইজ আমার দিল্লিতেই থাকার কথা ছিল। কিন্তু যে কারণে আমি আজকেই যাচ্ছি, একটা দিন আমি গতকাল দেখুন আসার পর থেকে কন্টিনিউয়াস কিন্তু কাজ করে যাচ্ছি। তো এই সুবিধাটা হলো, এর জন্য আদারওয়াইজ তো আই উড হ্যাভ স্টেড দেয়ার। আবার যাচ্ছি আমি, তারপর সেখানে হয়তো বা কিছু কথাবার্তা হতে পারে। আলোচনা এখনো এক্স্যাক্টলি সেইভাবে ইনফরমেশন আসেনি, কিন্তু একটা মানে আন্দাজ সেটা, কারণ আমাদের যে নিয়ম অনুসারে আগের থেকে কিছু বলা হয় না। মানিক সাহার বক্তব্য শুনলেন, কিন্তু অন্যদিকে ফের হুঙ্কার মথার প্রধান প্রদ্যুৎ কিশোরের। তিনি কি হুঙ্কার দিয়েছেন? না, তিপ্রাসা অ্যাকর্ড যদি বাস্তবায়ন না হয় তাহলে আর কোনো জোট হবে না, কঠোর বার্তা দিয়েছে। শোনাবো। जिस दिन हम लोग अपने लिए पोस्ट या चेयरमैनशिप या मंत्री पद या ऐसी कुछ लेकर हम अलायंस करेंगे, उस दिन हमारा तिप्रासा का और तिप्रामथा का अस्तित्व खत्म हो जाएगा। हमारा एक ही पॉइंट है, आप तिप्रासा अकॉर्ड को आगे ले जाइए, इम्प्लीमेंट कीजिए, उसके बाद हम बात करेंगे। अगर हमें बीएसी चेयरमैन या मंत्री पद या ये सब ऑफर किया गया तो ये सिर्फ 10, 12, 14, 15 लोगों के लिए होगा। लेकिन जब तक हमारा तिप्रासा 15 लाख तिप्रासा उनको अधिकार कॉन्स्टिट्यूशन के अंदर नहीं मिलता है, मैं और अलायंस नहीं करूंगा। देखिए, मैं थक चुका हूं बोलते बोलते कि पहले आप हमारे लोगों को दीजिए, उसके बाद हमारे बारे बात कीजिए। और मैं आई वांट टू टेल ऑल द एमडीसीज, एमएलएज, जिस दिन आपने अपना स्वार्थ
पहले रखा और अपने लोगों का फायदा बाद में देखा, उस दिन आपका अलार्म शुरू हो जाएगा, काउंटडाउन शुरू हो जाएगा कि हम लोग कितने दिन तक एमएलए या एमडीसी रहे। প্রদ্যুৎ কিশোরের বক্তব্য আমরা শোনালাম। আমি এবার সরাসরি একটু চলে যাব ত্রিপুরা থেকে ভূপাল জুড়ে গেছে, ভূপালের কাছে জানবো আরো বিস্তারিত। ভূপাল, ভিলেজ কাউন্সিল ভোট রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে সেই ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে এই যে জোট নিয়ে টানাপোড়েন বাড়ছে এবং গত কয়েকদিনে দিল্লি এবং ত্রিপুরার যে আনাগোনা, তাতে করে আরো কয়েক গুণ পারদ চড়ে গেল। আজকে এই নিয়ে আমাদের আলোচনা, কিন্তু আলোচনার আগে আমি জানতে চাইবো যে বর্তমানে গতকালকে এবং আজকের আপডেট কি রয়েছে। কিছুক্ষণ আগে কথা বলেছি প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মার সঙ্গে। তিনি হলেন তিপ্রামথার নেতা এবং রাজ্য সরকারের মন্ত্রী। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তাদেরকে কোনো বৈঠকের জন্য ডাকা হয়নি বা কোনো বৈঠকের শিডিউল তৈরি হয়নি। তো স্বাভাবিক কারণেই আমরা যতক্ষণ এই কথা বলছি ততক্ষণ পর্যন্ত যে বৈঠক হয়নি সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। তবে সেখানে তিপ্রামথার পক্ষ থেকে যে একটা বার্গেনিং করা হবে বা বার্গেনিং এর জায়গায় তিপ্রামথা রয়েছে সেটাও কিন্তু উঠে আসে তার বক্তব্যে। কারণ এই এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে পাহাড়ে বিজেপির দরকার তিপ্রামথাকে, তিপ্রামথার বিজেপিকে নয়। কারণ হচ্ছে সদ্য এডিসি নির্বাচন যেটা হয়ে গেল সেখানে কিন্তু দেখা গেছে বিজেপি মাত্র 4টা আসনে জয়ী হয়েছে, বাকি 22টা আসনে কিন্তু বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে তিপ্রামথা। তো স্বাভাবিক কারণেই বিজেপি তিপ্রামথাকে পাশে রাখতে চাইছে এবং বিজেপির জাতীয় নেতৃত্ব যতটা জানা গেছে সদ্য সম্পন্ন যে কোর কমিটির বৈঠক হয়েছে সেখানে বিএল সন্তোষ ছিলেন, সেখানে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে ত্রিপুরার সভাপতি অভিষেক দেবরায় থেকে শুরু করে বিজেপির শীর্ষস্তরীয় যে ত্রিপুরার নেতা রয়েছে তাদের সঙ্গে যতটা খবর সেই বৈঠকেই দফায় দফায় আয়োজিত সেই বৈঠকেই এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে যে বিজেপি চাইছে তিপ্রামথার সঙ্গে জোট সমীকরণ নিয়েই সামনের দিকে এগোবে। এখন দেখার বিষয় হচ্ছে তিপ্রামথার সঙ্গে বিজেপির এই বৈঠক কবে হবে এবং কখন হবে। যতটুকু খবর রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর রয়েছে। যদি অমিত শাহ সেই বৈঠকে উপস্থিত থাকেন তবে সেই বৈঠকে কি শুধুমাত্র তিপ্রামথার প্রতিনিধিরাই থাকবেন নাকি বিজেপির কোনো প্রতিনিধিরা থাকবেন? যতটা খবর মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত দিল্লিতেই অবস্থান করছেন, তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার দলবল নিয়ে দিল্লিতেই অবস্থান করছেন। তো স্বাভাবিক কারণেই আজকেই আশা করা হচ্ছিল যে মিটিং হবে। এখনো জানা যায়নি যে গভীর রাত মানে অনেক রাতে সেই মিটিং হয় কিনা, কারণ একদিকে লোকসভার অধিবেশন চলছে, সেই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী নিঃসন্দেহে ব্যস্ত থাকবেন। সেই অধিবেশনের পরে কি এই বৈঠকের কোনো প্ল্যানিং হয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়, নাকি আগামীকাল সেই বৈঠককে পোস্টপোন করা হয়েছে। তবে তিপ্রামথার পক্ষ থেকে এই বৈঠক নিয়ে খুব একটা মাথা ব্যথা কিন্তু নেই, কারণ বর্তমান সময়ে বিজেপি চাইছে যে মথার সঙ্গে জোট বা সমঝোতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ সুপ্রীতি, ভিলেজ কমিটি নির্বাচন কিন্তু মূল ইস্যু নয়। কারণ তোমাকে বলে রাখি, ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে এডিসি এলাকার গ্রামীণ সংস্থাগুলো, কিন্তু এডিসি যে সংস্থাটা চালায় অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদ, সেই নির্বাচনের সময় কিন্তু এই জোট নিয়ে এতটা কথাবার্তা হয়নি। তো স্বাভাবিক কারণেই বলা যেতে পারে যে ভিলেজ কমিটি নির্বাচন কিন্তু মূল ইস্যু নয়। পাখির চোখ হচ্ছে 2028 সালের বিধানসভা নির্বাচন। 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে যদি মথার সঙ্গে বিজেপি গ্রাউন্ড লেভেলে এই সমঝোতা বাস্তবায়িত করে তবে সংরক্ষিত যে 20টি এসটি সিট রয়েছে সেই এসটি সিটে কার্যত সিপিআইএমকে দাঁত বসাতে দেবে না রাজনৈতিকভাবে, এমনটাই অনুমান করা হচ্ছে বিজেপি এবং মথার পক্ষ থেকে। তো স্বাভাবিক কারণেই বিজেপি সেখানে এসটি সিটগুলিতে অর্থাৎ সংরক্ষিত আসনগুলিতে যদি নিজেদের মতো করে নিজেদের শরিক দলকে নিয়ে জয়ী হতে পারে তবে বাকি 40টা আসনের মধ্যে বিজেপিকে আর জয়ী হতে হবে। যদি আবার ক্ষমতায় আসতে হয় তাহলে মানে বড়জোর 11টি আসন।
তো স্বাভাবিক কারণে 40-এর মধ্যে 11 আর 20-র মধ্যে 20 এই গণিতে যদি বিজেপি এগোয়, তবে এখন থেকেই ফিল্ডে সেই ব্যাপারটা তৈরি করতে হবে। বিজেপি এবং তিপ্রাবথার যদি জোট হয়, তবে সেই জোটের বহিঃপ্রকাশ হিসাবে কোথাও কোথাও অসন্তোষ থাকতেও পারে। সেই অসন্তোষ জমানোর জন্য একটা সময় থাকা দরকার। তাই একেবারেই ভিলেজ কমিটিকে সামনে রেখেই এই জোট হচ্ছে, এমনটা কিন্তু মনে করছে না রাজনৈতিক মহল। তাদের বক্তব্য হচ্ছে এই জোটের মূল লক্ষ্য হচ্ছে 2028 সালের বিধানসভা নির্বাচন। সুপ্রীতি, একেবারে তাই। ভূপাল, তুমি অনেক তথ্য তুলে ধরলে এর মধ্যে, এবং আমরা এ নিয়ে আজকে আলোচনা শুরু করব। আমার সাথে বাকি 3 অতিথিও জুড়ে গেছেন। ভূপাল, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। আমি শুরুতেই চলে যাব। আমার সাথে জুড়ে গেছেন প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাস, এবং আমার সাথে জুড়ে গেছেন প্রবীর চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্র। তার সাথে রয়েছেন অন্যদিকে তিপ্রামথার জেনারেল সেক্রেটারি TCF এর সেন্টু মিয়া। আমি 3 জনকেই জানাচ্ছি স্বাগত। আমি শুরু করব দিলীপ বাবুকে দিয়ে। দিলীপ বাবু, এই যে কথা এতক্ষণ ধরে আমাদের প্রতিনিধি ত্রিপুরা থেকে ভূপাল তুলে ধরছিল, যে জোট, এবং এই জোট পরে আগে হচ্ছে অ্যাকর্ড, প্রদ্যুতের যে বার্তা, ইতিমধ্যে সেই বার্তা কি বিজেপির সঙ্গে সম্ভাব্য জোটের যে দরজা, সেটাকে কি আপাতত বন্ধ করে দিল? দিলীপ বাবু, আগে একটা কথা বলে নিই। নমস্কার এবং ধন্যবাদ। আমি প্রফেসর মানিক শাহর কথা কিচ্ছু শুনিনি, প্রদ্যুৎ কিশোরের দেববর্মনের কথা আমি শুনিনি, আর গোপাল চক্রবর্তীর যে কথাটা, আপনার কথা যেমন স্পষ্ট শুনছি, কিন্তু গোপাল চক্রবর্তীর কথাটা কেটে কেটে আসছিল। তো এইটুকু আমার একটা ডিফিকাল্টিস হয়েছে আর কি। এখন আপনি প্রশ্ন করুন। বেশ। দিলীপ বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাকর্ড আগে এবং পরে হচ্ছে জোট, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে বার্তা বা যে বক্তব্য আমরা দেখলাম, সেই বক্তব্যের পর কোথাও গিয়ে বিজেপির সঙ্গে সম্ভাব্য জোটের দরজা কি তাহলে বন্ধ হয়ে গেল? আপনি উনার বক্তব্যটা একটু শোনাতে পারেন আমাকে? প্রদ্যুৎ কিশোরের? হুম। নিশ্চয়ই, আমি আরো একবার রাখবো। जिस दिन हम लोग अपने लिए पोस्ट या चेयरमैनशिप या मंत्री पद या ऐसी कुछ लेकर हम अलायंस करेंगे, उस दिन हमारा तिपरासा का और तिपरामोथा का अस्तित्व खत्म हो जाएगा। हमारा एक ही पॉइंट है, आप तिपरासा अकॉर्ड को आगे ले जाइए, इम्प्लीमेंट कीजिए, उसके बाद हम बात करेंगे। अगर हमें BAC चेयरमैन या मंत्री पद या ये सब ऑफर किया गया, तो ये सिर्फ 10, 12, 14, 15 लोगों के लिए होगा। लेकिन जब तक हमारा तिपरासा 15 लाख तिपरासा, उनको अधिकार कॉन्स्टिट्यूशन के अंदर नहीं मिलता है, मैं और अलायंस नहीं करूंगा। देखिए, मैं थक चुका हूं बोलते बोलते कि पहले आप हमारे लोगों को दीजिए, उसके बाद हमारे बारे बात कीजिए। और मैं आई वॉन्ट टू टेल ऑल द MDCs, MLAs, जिस दिन आपने अपना स्वार्थ पहले रखा और अपने लोगों का फायदा बाद में देखा, उस दिन आपका अलार्म शुरू हो जाएगा, काउंटडाउन शुरू हो जाएगा कि हम लोग कितने दिन तक MLA या MDC रहे। দিলীপ বাবু, আপনি কি শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কিছুই শুনিনি। আপনার কথা যত সুপ্রীতি ভালো শুনতে পাই, বেশ। দিলীপ বাবু, কিছুই শুনিনি। হয়তো কোনো সমস্যা রয়েছে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যেখানে ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেছেন যে তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন এবং জনজাতির সাংবিধানিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নতুন রাজনৈতিক জোটে তিনি যাবেন না। এবং যদি কোনোভাবে কেউ তিপ্রাসাতে নিয়ে বা এই যে অ্যাকর্ড, যেটা সেই অ্যাকর্ড যদি বাস্তবায়ন না করেন, তাহলে আগামী দিনে তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এমনই বেশ কিছু বক্তব্য তিনি রেখেছেন। মানে অ্যাকর্ড যতই না বাস্তবায়ন হয়, তাহলে জোট তিনি করবেন না, পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন গতকালকে। এবার আমার এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বিজেপির সাথে যে সম্ভাব্য জোটের একটা দরজা, সেই দরজাটা কি বন্ধ করে দিলেন প্রদ্যুৎ বাবু? দেখুন, আমি তো প্রথম কথা এখান থেকে বলছি, আর আমাদের তো ইন্দ্রপ্রস্থে তো চলছে মিটিং, সেখানে প্রদ্যুৎ কিশোর আছেন, ওনার সাথে বৃষকেতু
এবং আরেকজন আছেন, তারপরে একে মিশ্রের কথা বললেন, আমাদের মুখ্যমন্ত্রী এখানে আছেন, আর আমরা যাকে রাজনৈতিক চাণক্য ভারতবর্ষের বলি, আমাদের অমিত শাহজি আছেন। তো ওখান থেকে যতক্ষণ পর্যন্ত একটা ফাইনাল কিছু ডিসিশন না আসে, সেটাকে কনক্লুসিভ এই ধারণাটা করা খুব মুশকিল আছে। তো আমার যেটা বিশ্বাস আর কি, রাজনীতিতে তো দর কষাকষি চলতেই থাকবে, আর উনি তো ওই পয়েন্টেই কথা বলে আসছেন, প্রদ্যুৎ কিশোর। তো এখানে যখন গেছেন, ডায়লগ বা যে ডিসিশন গুলো হয় সেটা আলাপ আলোচনার মধ্যেই এটা সম্পন্ন হয়। আর উনি তো আমাদের জোট পার্টনার। তো সুতরাং এখানে এই কথাটা বলার আমার পক্ষে সম্ভব না যতক্ষণ দিল্লিতে একটা নিষ্পত্তি না হচ্ছে। আর উনি তো অনেকবারই অমিত শাহের সাথে কথা বলেছেন, এবং উনি বারবারই বলেন যে উনার যা কিছু কথা ত্রিপুরাতে নয়, দিল্লির সাথে হয়ে থাকে। দিল্লি থেকে ডাক আসে, উনি দিল্লি যান। সুতরাং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত একটা ফাইনাল ডিসিশন আমাদের কাছে না আসে, ততক্ষণ আমার পক্ষে থেকে অন্তত পক্ষে এখান থেকে কোনো কনক্লুশন ড্র করা সম্ভব না। বেশ, আমি একটু প্রবীর বাবুর কাছে চলে যাব। এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে তিনি রয়েছেন। প্রবীর বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবং আমার প্রশ্ন হচ্ছে যে প্রবীর বাবু শুনতে পাচ্ছেন তো? প্রবীর বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রবীরবাবু, এই যে তিপ্রাসা অ্যাকর্ড, যে অ্যাকর্ড নিয়ে কার্যত পক্ষে ত্রিপুরার রাজনীতি আবারও যেন নতুনভাবে চড়তে শুরু করেছে, যেখানে অ্যাকর্ড যদি না সম্পন্ন হয় তাহলে জোট করবেন না, প্রদ্যুৎ কিশোর দেববর্মন গত রবিবার মানে গতকালকেই জানিয়ে দিয়েছেন। এবং এই যে 2 বছর, আমরা যতদূর সম্ভব না, যে 2 বছর হয়ে গেছে, অ্যাকর্ড হয়েছে, কিন্তু তারপরও বাস্তবায়ন নিয়ে কেন প্রশ্ন থেকে যাচ্ছে? আপনার কি মনে হয় বিজেপি এবং তিপ্রামথার মধ্যে কোথাও গিয়ে কি তাহলে সেই সমীকরণ মিল খাচ্ছে না? প্রথম কথা হচ্ছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গত রোববারের কথা নতুন কিছু না। এটা ত্রিপুরাবাসী একর, তথাকথিত একর, যদিও এই একরে কি কি আছে এটা এখনো ত্রিপুরাবাসী পরিষ্কার ভাবে জানে না। তারপরেও এই জাতীয় কথা এটা আমরা বারবার শুনে আসছি, এটা নতুন কোনো কথা নয়। আর যেটা বলা হচ্ছে জোট হবে কি হবে না, জোট তো অলরেডি তাদের মধ্যে হয়েই আছে। এটা কিভাবে কার্যকরী হবে, কোন পদ্ধতি অবলম্বন করা হবে, যেমন 23 সালের বিধানসভা নির্বাচনের আগের পদ্ধতি বা সম্প্রতি এডিসি নির্বাচনের পদ্ধতি, এডিসি নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কার্যক্রম, মোহন ভাগবতের সাথে প্রদ্যুৎ কিশোর দেববর্মন মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত আলোচনা, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে একই কায়দায় আলোচনা, দিল্লিতে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সর্বভারতীয় মুখপাত্র, অন্যতম মুখপাত্র সম্বিত পাত্রের সাথে ওনার কথা চালানো বা একাধিকবার মিটিং, এবং বারবার বলা যে মোদি, অমিত শাহজি এরা ঠিক আছে, এদের নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা রাজ্যের কিছু নেতা নিয়ে। আর এই ক্ষেত্রে আমি যেটা যোগ করার বিষয় যেটা বলা শুরু করেছিলাম, এই জোট বা বিজেপির হয়ে কাজ করা তিপ্রামথা, বিশেষ করে সুপ্রিমো, আমি গোটা তিপ্রামথা দলকে আমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, সুপ্রিমোর বিজেপির হয়ে কাজ করাটা শুরু হয়েছে 18 সালের নির্বাচনে, ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের পর বিজেপি সরকার তৈরি হওয়ার 5 থেকে 6 মাস পর থেকেই বিজেপির হয়ে কাজ করা শুরু হয়ে গেছে। এমনকি আপনারা বললে হয়তো আমাকে মনে করবেন যে অত্যুক্তি বলা হচ্ছে, কিন্তু এটা ঘটনা। কিন্তু প্রবীর বাবু, আমার একটা বিষয় মনে হয় কি যে যেহেতু দলটি যে এক সেকেন্ড আমাকে বলাটা শেষ করতে দিন। আমি 1 মিনিট সময়ের মধ্যে আমার বলাটা, এই বিষয়ে বলাটা শেষ করব। এটা হচ্ছে
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যখন জনভিত্তি জনসমর্থনটা 40% বেশি মানুষের ছিল, সেই সময় ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রদ্যুৎ বাবুর কোনো আগ্রহ ছিল না। এমনকি 13 সালে বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে একটা জেতার মতো আসন দিল্লি হাইকমান্ড প্রদেশ কংগ্রেস অফার করা সত্ত্বেও উনি নির্বাচনে দাঁড়াননি। তারপর থেকে 14 সালের পর থেকে কার্যত কংগ্রেসের সাথে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না, যদিও ওনাদের পরিবার রাজ পরিবারের সাথে কংগ্রেসের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল, কিন্তু ওনার সেই ক্ষেত্রে ঘাটতি ছিল। ফলে সেই জায়গায় 1% ভোটের মালিকও না কংগ্রেস। সেই সময় কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ বা একটা ছেদু অজুহাত তুলে যখন কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে নানা প্রতিকূল অবস্থার মধ্যেও 25-26% ভোট অর্জন করতে পারলো, সমর্থন অর্জন করতে পারলো, তারপর কংগ্রেস ছেড়ে চলে যাওয়া আর মথা তৈরি, এই সবটাই হয়েছে অমিত শাহর ব্লু প্রিন্ট অনুযায়ী, পাণ্ডুলিপি অনুযায়ী। এটা কার্যকরী করেছেন রাজ্যে আপনাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয়ে রাজ্যের আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমি আসবো। আমি একটু সেন্টু বাবুর কাছে যাবো। সেন্টু বাবু, প্রবীর বাবু এতক্ষণ ধরে যে কথা বলছেন যে মথা সুপ্রিমো বিজেপির হয়ে কাজ শুরু করেছে 2018 সাল থেকে, কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যদি যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের সাথে যদি কাজ না করা হয় তাহলে কি আলটিমেট জনজাতির উন্নতি হবে কোনোদিনও? নমস্কার প্রথমে নিউজ লাইভ বাংলাকে এবং আপনাদের দর্শক। সবচেয়ে বড় কথা হলো কংগ্রেস কি বললো কি না বললো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু উনি যে এলিগেশনটা লাগালেন যে 2018 সন থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির সাথে কাজ শুরু করে দিয়েছে। আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই, আপনি হয়তো জানেন না, আপনি যেই সনটার কথা বললেন তখন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কংগ্রেসে ছিল এবং 1% থেকে আপনি যেটা বললেন আপনাদের ভোট পার্সেন্টেজ 27-28% নিয়েছিল। কেন কংগ্রেস দল ত্যাগ করলো? আপনাদের গোষ্ঠীকুন্দলের কারণেই তো, কারণ উনি তো বলেছিল কেন কংগ্রেস দল ত্যাগ করেছে। তো যেহেতু আপনারা এখন ওই আমাদের একটা গল্প আছে না, শিয়াল মামার মতো, আঙ্গুল ফল না পেলে টক, আপনাদের কংগ্রেসের অবস্থা এমনই হলো। আপনাদেরকে একটা কথাই বলবো, এই রাজ্যের মানুষ আপনাদেরকে বর্জন করেছে, কংগ্রেসকে এই রাজ্যের মানুষ আর চায় না। কারণ আপনাদের যে চিরশত্রু ছিল, আপনাদের চিরশত্রু যারা ছিল সিপিএম এর সঙ্গে এখন আপনারা আঘাত করেছেন কিসের স্বার্থে, এটা রাজ্যের মানুষ জানতে চায়। সেন্টু বাবু জানার আছে সেটা হচ্ছে এই যে তিপ্রাসা অ্যাকর্ড, যে তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই অ্যাকর্ড কেন্দ্রের ঠিক কোন বৈঠকে আটকে রয়েছে বলে আপনার মনে হয় এবং যার জন্য বাস্তবায়ন হচ্ছে না? কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকালকে আবারও এই দাবিটা তুললেন, অ্যাকর্ড যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত কোনো জোট নয়, তাহলে আটকে রয়েছে কোথায়? আপনাকে মনে করে দিচ্ছি, লাস্ট যে আপনারা আমি একটু থামাবো। প্রবীর বাবু আমার মনে হয় কিছু বলছেন, প্রবীর বাবু কিছু বলছেন? একরটা কি লাস্ট, আর এটা পরিষ্কার করুন, কেন বাস্তবায়িত হচ্ছে না এটা পরিষ্কার করে সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রাখুন। না হয় নাটক, এ নাটকের স্ক্রিপ্ট এটা পচন ধরে গেছে ত্রিপুরায়, সকলেই বুঝে গেছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি চাচ্ছে। গোটাটাই হচ্ছে বিজেপির হয়েই উনি কাজ করছে 23-এর নির্বাচনে, এটা তার পরবর্তী সময়ে প্রমাণ হয়ে গেছে। এখন তো সরকারের শরিক হয়ে বসেছে এবং আগামী 28-এর নির্বাচনের ব্লুপ্রিন্ট ত্রিপুরা থেকে যেমন আদিবাসী জনগোষ্ঠীর মানুষ কি তীব্রা মাথা কি বিজেপি এ সম্পর্কে ক্রমশ মোহ ভঙ্গ হচ্ছে, বুঝতে পারছে এদের নিয়ে খেলা হচ্ছে, এদের নিয়ে রাজনীতি হচ্ছে, এদের উন্নয়ন যতটুকু হয়েছিল সব ধ্বংস করে দিয়েছে
লোট পাট এগুলি আমাদের কথা নয়। বেশ, গত তার মানে বিধানসভা আমার বিজেপি এবং নির্বাচনের তীব্র আগে মাথার কাছে এই প্রশ্ন থাকবে, যেমনটা প্রবীর বাবু তুলছেন যে অ্যাকর্ড আসলে কি, তার ভেতরে কি আছে। 2 বছর হয়ে গেল এটি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু বাস্তবায়ন কেন হচ্ছে না? সেন্টু বাবু যেমনটা বলছিলেন। যেটা বলছিলাম, যেহেতু কংগ্রেস এলিগেশন লাগলো সেটার উত্তর আগে দিতে হবে। হুম। কংগ্রেসের মুখপাত্রকে বলতে চাই, আপনারা যেটা আপনাদের চিরশত্রু কমিউনিস্ট, ক্ষমতা দখলের জন্য কেন কমিউনিস্টের সাথে আপনারা আঘাত করলেন? যে কমিউনিস্ট পার্টি অষ্টআশির কালো অধ্যায়, কালো দিনের গান সারা জীবন বাজিয়ে বাজিয়ে ক্ষমতাটাকে কেন্দ্রের আপনাদের কংগ্রেস সরকার রাজ্যের কমিউনিস্টের হাতে নিজেই হস্তান্তর করে রাখতো রাজ্যটাকে, সেই কংগ্রেসের কথা আপনি বলছেন। যেই কংগ্রেসের বর্তমান সুদীপ রায় বর্মন, সুদীপ বাবু, যে বর্তমান কংগ্রেসের আপনাদের হেড, সেই সুদীপ বাবু এই বিজেপি কে এনেছিল। বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারেনি, তাই এখন আবার কংগ্রেসে আসে, কংগ্রেসের এখন হেড হলো। তো কিছু বলেন, কেন ক্ষমতার জন্য আপনারা কমিউনিস্টের সাথে হাত পাতলেন, কমিউনিস্টের সাথে আঘাত করলেন? কিছু উত্তর দেবেন আপনি? আর তিপ্রাসা একরের কথা আপনাকে আমি মনে করিয়ে দিই, লাস্ট আপনাদের টকশোতে আমি বলেছিলাম যে যতক্ষণ অব্দি তিপ্রাসা একর্ড না হবে, এবার তিপ্রাসা একর্ডের মধ্যে আমাদের মেইন দাবি যেগুলো ছিল, কংগ্রেসের মুখপাত্র হয়তো পড়েনি সেই একর্ডটা, আমি আপনাদের বলে দিচ্ছি। একর্ডের মূল বিষয়বস্তু ছিল আমাদের ডাইরেক্ট ফান্ডিং লাগবে, টিটিএডিসি ল্যান্ড বিল যেটা আছে ল্যান্ড বিল লাগবে, আমাদের পুলিশ বিল লাগবে। যেমন অনেকগুলি আমাদের বিল আটকে রয়েছে রাজ্যপালের হাতে, এগুলি পাস হয় না, তো সেগুলি দায় কে নেবে? এজন্য আমরা কেন্দ্রীয় সরকারের সাথে ডাইরেক্ট সমঝোতা করতে চাই। এখন কংগ্রেসের মুখপাত্র বলবে যে টিটিএডিসির জন্য আলাদা করে আইন করতে পারে না, সেটা আমরাও জানি। টিটিএডিসির আন্ডার 6 শিডিউল আন্ডার যতগুলি রাজ্য আছে, অনেকগুলি রাজ্য ডাইরেক্ট ফান্ডিং পায়, তো আমরা ত্রিপুরাও সেটা থেকে আলাদা নয়। কারণ ডাইরেক্ট ফান্ডিং পেলে শুধু তিপ্রাসা মানুষের বা টিটিএডিসি তে বসবাসকারী যারা আছে তাদেরই শুধু ডেভেলপমেন্ট হবে না, সার্বিকভাবে এই রাজ্যের ডেভেলপমেন্ট হবে, আর আমরা এই রাজ্যের ডেভেলপমেন্ট চাই। কিন্তু সেন্টু বাবু, এই যে হাতে সময় যেহেতু কম, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন, এত কম সময়ের মধ্যে কি মনে হচ্ছে অ্যাকর্ড কি বাস্তবায়ন হবে? আর যদি না হয়ে থাকে তাহলে কি এই যে ভোটে কি আপনারা এককভাবেই লড়বেন না জোট হবে? দেখুন, মহারাজ কালকে একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে। আমার মনে হয় যদি- প্রবীর বাবু কিছু বলছেন, আমি একটু সাউন্ড দিয়ে রাখতে যদি- বলবো। হ্যাঁ, যদি তিপ্রাসা প্রথম কথা একর্ড হচ্ছে- বাস্তবায়ন না হয় তাহলে কোনো জোট করবে না। অলরেডি তো সরকারের সাথে জোট আছে, আমাদের এনডিএ পার্টনার আমরা আছি অলরেডি, কিন্তু আর কোনো জোট নয়। যেটা গত 3 মাস আগে আপনারা দেখেছেন যে টিটিএডিসি সাধারণ নির্বাচনে আমরা একলা লড়েছি, তো এডিসি ভিলেজ ইলেকশনে আমরা একলাই লড়বো। আপনাকে আমি আগেও বলেছি, এখনো আমাদের স্ট্যান্ড সেম। কারণ তিপ্রাসা একর্ড 6 মাসের কথা বলে আজকে প্রায় 21-22 মাস হয়ে গেছে, তো আর কত অপেক্ষা করবো আমরা? তো মহারাজা, আমাদের পার্টি যেটা সিদ্ধান্ত যে যদি কেন্দ্র সরকার আমাদের দাবি না মানে, আমরা একলাই ইলেকশন লড়বো। আমি একটু দিলীপ বাবুর কাছে যাবো। দিলীপ বাবু, এক তো প্রথম প্রশ্ন হচ্ছে, যেমনটা প্রবীর বাবু তুলেছিলেন, যে এই যে তিপ্রাসা অ্যাকর্ড, যে চুক্তি আমরা দেখেছিলাম যে ত্রিপাক্ষিকভাবে সই করা হলো, কিন্তু কি রয়েছে তার মধ্যে? 2 বছর হয়ে গেল, কেউ এখনো পর্যন্ত জানেই না। ব্যাপারটা একটা কথা এখানে স্পষ্ট ছিল যে আলোচনার মাধ্যমেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান। তো এখানকার মধ্যে কিন্তু আলোচনাটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। অধিকারগুলোর মধ্যে আমি বলছি যে ওদের কি কি পয়েন্ট এটার মধ্যে ছিল। প্রথম পয়েন্ট, ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহাসিক অধিকার ও অবস্থান, জমি ও ভূমির অধিকার, আদিবাসীদের ভূমি অধিকার রক্ষা, রাজনৈতিক অধিকার, আদিবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অধিকার। পরিচয় হচ্ছে তিপ্রাসা জনগোষ্ঠীর স্বতন্ত্র জাতিগত সামাজিক পরিচয় রক্ষা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আদিবাসী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন। আমরা যদি এইবার এই যে দাবিগুলো আছে, এটা যদি আপনারা দেখেন টিটিএডিসি যেটা 82 সালে সিদ্ধান্ত হয়েছে এবং 85 সালে এটা ইমপ্লিমেন্টেড হয়েছে,
ত্রিপুরাতে কিন্তু এর প্রত্যেকটা ব্যাপারই কিন্তু এখন চালু আছে, কোনটা নেই আজকে যদি দেখেন। আর মূল ব্যাপারটা এখানে জমে গেল আরেকটা ব্যাপার বলতে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। হুম হুম কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কথাটা যখন আসলো, এর কোনো ম্যাপ ছিল না, এবং এটাকে আসাম, মিজোরাম, আবার ওইদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, আরো দুটো জায়গা, তিনটে জায়গা নিয়ে এটাকে মানে কল্পনা, যদিও কোনো ম্যাপ হয়নি। এর মধ্যে আবার এখন যে আমাদের ত্রিপুরার যেটা আছে 10,000 বর্গ কিলোমিটারের বেশি, তার মধ্যে 7,000 বর্গ কিলোমিটার কিন্তু এডিসি এরিয়ায়। এই 7,000 বর্গ কিলোমিটারের কিন্তু আপনার ধরুন 30% লোক থাকে, আর এই বাকি যে জায়গাটার মধ্যে কিন্তু 70% লোক থাকে। তাদের মধ্যে এসটি এবং আদার যারা আছে, বিশেষ করে বাঙালি, তারাই আছে। এখন অনেক জায়গায় একটা দাবি আছে যে যেখানে যেখানে যে জনজাতি জনসংখ্যা আছে সেইগুলোকে ত্রিপুরা ল্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা একটা আমাদের মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড একটা অবাস্তব পরিকল্পনা। প্রথম কথা আছে, আপনি একটা বিদেশি রাষ্ট্র, সেটার কোনো জায়গা আপনি দাবি করতে পারবেন না। আসাম, মিজোরামের এইসব জায়গা যদি দাবি করেন, সেটাও সম্ভব না। সুতরাং এখানকার মধ্যে কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। আর কেন্দ্রীয় সরকার যেখানে মনে করেন সারা ভারতবর্ষের মধ্যে 22টা স্টেটে রাজত্ব করেছে, কাশ্মীরের কতদিন ধরে ঝামেলা চললো, তারপরে তো 370 দ্বারা এটাকে সরিয়ে দিয়ে এখন কাশ্মীরে একটা লাইফ এসেছে। তো যেহেতু ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষের সাথে অনেকগুলো পার্টি নিয়ে যোগসাজশ চলে, এনডিএটা অনেককে নিয়েই চলে, তো আমরা কাউকে বঞ্চনা করার তো ইচ্ছাই নেই। সুতরাং বারবার বাস্তব পরিস্থিতিটাও বুঝতে হবে। এখন জানি না প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছেন, তবে কেন্দ্রীয় সরকার, মোদীজি ভীষণ সেন্সিটিভ, এটা আলোচনার মধ্যেই সমাধান করতে হবে। এখন যদি মনে করে 70% যে পপুলেশন, সেটা হচ্ছে 32% জায়গার মধ্যে আছে, এর মধ্যে যদি আরো 10% ধরুন চলে যায়, তাহলে কতটুকু জায়গার মধ্যে 70% এই পপুলেশন থাকবে? এটা একটা কনফ্লিক্ট তৈরি হবে। আর ত্রিপুরার বাঙালি এবং যারা আছে জনজাতি, এদের ঐতিহ্য একটা বিরাট বড়, এটার মধ্যে একটা ঐতিহ্য রয়ে গেছে। বিশেষ করে ত্রিপুরার রাজাদের যে ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসুকে সাহায্য করা থেকে, শান্তিনিকেতনে সাহায্য করা থেকে বিরাট একটা সম্পর্ক কিন্তু আছে। সুতরাং এই সম্পর্ক যেটা হয়েছে, আর বর্তমানে তো অনেক আপনার জনজাতি বাঙালির বিবাহ সম্পর্কে আছে, সরকারিটাকে উৎসাহিত করে একটা রক্তের বন্ধন তৈরি হয়েছে। সুতরাং এটাকে ইমোশন বা এই দিয়ে বিচার করলে চলবে না, সার্বিকভাবে এটাকে সবার হিতার্থে। এবং উনি তো বলেন মাঝে মধ্যে যে প্রথম যখন তিপ্রাসার কথাই বলতেন, এখন সবাইকে নেয়ার কথা বলেন। সেন্টুমিয়াকে আমি এই কথা বলতে শুনেছি। তো আমরা উই আর অল ইনক্লুসিভ, আমরা কাউকে হারাতে চাই। আর তাছাড়া এখন যদি দেখেন ভারতবর্ষের এই কয়দিন আগে এফসিআর বিল হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, খ্রিস্টান বলেন বা ধর্মান্তকরণ যে ব্যাপারটা, মায়ানমারের কথা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ইউএসএ বলুন, চারদিক থেকে এটা অস্থির করার চেষ্টা চলছে। সুতরাং এখানে আমাদের সংযম বজায় রাখতে হবে। এবং প্রত্যুৎ কিশোর দেববর্মন, উনি অত্যন্ত সেন্সিটিভ মানুষ, আশা করি সেটা উনি বুঝবেন। এবং আমাদের তো আমাদের কোনো সঙ্গীকে হারানোর কোনো ইচ্ছাই নেই। এবং যেখানে আমাদের চাণক্য, আমাদের অমিত শাহ জি আছেন, আমি বিশ্বাস করি উনি একটা সমাধান টিকে বের করবেন। বেশ, তার মানে একদিকে দাঁড়িয়ে যখন অ্যাকর্ডের দাবি উঠে আসছে, তখন অন্যদিকে পদ নয় অধিকারটাই হচ্ছে মেন, সে কথাও কোথাও গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বুঝিয়ে দিলেন। আর এটাই কি তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগামী স্লোগান? একদিকে যখন প্রশ্ন উঠে আসছে, তখন আরো একটা দিক যে শুধুই কি ভিলেজ কাউন্সিল, না লক্ষ্য 2028? আমি আসবো আলোচনায় ফিরে, তবে সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমরা ঠিক যেমনটা চলছিল যে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে দিল্লিতে যখন চলছে একের পর এক বৈঠক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রয়েছে বৈঠক, যদিও সেই বৈঠক এখনো পর্যন্ত হয়নি, কখন হবে, কি বেরোবে সেই বৈঠক থেকে তার উত্তর দেবে সময়। কিন্তু তার আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অ্যাকাউন্ট নিয়ে যে বক্তব্য বা যে বার্তা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেই বার্তাকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে ফের একবার আলোড়ন। আমি আবারও প্রবীর বাবুর কাছে যাব। প্রবীর বাবু, এই যে জোট নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা ভিলেজ বা এডিসি ভোট দেখেছি ভিলেজ কাউন্সিলের আগে, আর সেই এডিসি ভোটে যদি বিজেপির ফলাফল দেখি, খুব একটা ফলপ্রসূ ছিল না, মাত্র সেখানে 4, এবং অন্যদিকে তিপ্রামথা প্রায় 22টা আসনে বেরিয়ে যায়। এই যে একটা খারাপ ফলাফল, কোথাও গিয়ে জনজাতি অঞ্চলে ভোট না পাওয়া, তার জন্যই কি ভিলেজ কাউন্সিল ভোটের আগে এই জোটের জন্য কোথাও গিয়ে তৎপর বিজেপি? আবার আমি একটু খুলসা করে বলছি, ইতিমধ্যে আমার কানে যতটা এসেছে সবটা স্পষ্ট শুনিনি। বিজেপির যিনি প্রতিনিধি বা ত্রিপুরা মাথার যিনি প্রতিনিধি, তাদের বক্তব্যগুলি স্ববিরোধিতাপূর্ণ বলে আমার মনে হচ্ছে। এক কথায় যেটা বলতে চাই, বিজেপি গোটা দেশে এবং আমাদের রাজ্যেও সাংঘাতিক রকম ভাবে আদিবাসী বিদ্বেষ, তফসিলি বিদ্বেষ, এরা আদিবাসীদের এরা গ্রাস করে নিতে চাইছে। এ যদি আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন, যে আজকে তিপ্রামথার যিনি প্রতিনিধি হয়ে আছেন বা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উদ্দেশ্যে বারবার বলার চেষ্টা করছি, এই ভিলেজ ভোট এগিয়ে এসেছে, এখন আবার নতুন নাটকের দরকার আছে। কারণ সেখানে পাহাড়কে যদি আবার উত্তপ্ত করে, যদি অস্থিরতা তৈরি করা না যায়, তাহলে ভোটের নামে যেটা প্রহসন করা, সেটা হয়তো সম্ভব হবে না। কারণ এডিসি ভোটের পর বিজেপির আদিবাসী অংশের যে সমর্থক নেতা কর্মী, এদের একটা বড় অংশ বুঝে গেছে বিজেপি পরিকল্পিতভাবেই তাদেরকে রাজনৈতিক বলির শিকার করেছে। এর জন্যই এদের নির্বাচনে ফলাফলটা পূর্ব নির্ধারিত। বিজেপি কি জনজাতি বিদ্বেষী, যে কথা আজকে প্রবীর বাবু বলছেন, রাজনৈতিক বলির শিকার তারা? প্রবীর বাবু তো কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি ছিলেন, আজকে উনি এই কথা বলছেন কেন? কারণ উনি প্রথমে তো বামপন্থী রাজনীতি করতেন, তারপরে বিজেপিতে এসেছেন। এই কথা তো উনার মুখে মানাই না। প্রথম কথা হচ্ছে যে বিজেপি তো ওই রকম কোনো মনোভাব রাখি না। আপনি যদি দেখেন ত্রিপুরাতে এই যে জনজাতির ডেভেলপমেন্টের কথা বলছে, চাকরিতে 31% রিজার্ভেশন আছে। এডিসি এলাকায় শুধু 21টা নবোদয় বিদ্যালয় স্থাপিত হয়েছে, এইবার হোস্টেল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে। বরং আপনি যদি কংগ্রেস আমল দেখেন এবং পূর্বতন সরকারের আমল দেখেন, এডিসি এরিয়াটা টোটাল মানে নেগলেক্টেড হয়েছে। আমরা তখন সবাই বিদ্যুৎ থেকে শুরু করে জল সবগুলো দেওয়ার চেষ্টা করছি। আর এডিসি আর বিজেপি জনজাতি বিদ্বেষী, এটা তো কেউ বিশ্বাস করবে না। তো সুতরাং ব্যাপারটা এখানে না। আমরা যদি এখন দেখি, যদি বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যাই, এই যে যারা জনজাতির শক্তির কথা বলছেন, এমন ডিপার্টমেন্ট আছে, এটা আমাদের রিজার্ভেশন কোটার জন্যই হয়েছে, যেটা 31% হচ্ছে জনজাতি রিজার্ভেশন। তাতে একটা ডিপার্টমেন্ট, সে পুলিশ ডিপার্টমেন্ট বলুন, এই অথবা এডুকেশন ডিপার্টমেন্ট বলেন, হেলথ ডিপার্টমেন্ট বলেন, সেখানে অনেক অনেক কিন্তু বিভিন্ন পোস্ট আমাদের এসটির আছে। কিন্তু একবারও মনে হয় না যে ওখানে কেউ এসটি আছে। এই ফিলিংসটা ইন জেনারেল যারা চাকরি করে যারা মানুষ, তাদের ভিতরে নাই। কারণ আমি তো এই ত্রিপুরাতে আছি প্রায় 43-44 ইয়ার্স। একটা দিনের জন্য আমাদের মনে হয়, আজকে আমি আমার হেলথের ডাইরেক্টরের সাথে কথা বলেছি, একটা কাজে গেছিলাম, যারা শিক্ষিত তাদের মধ্যে অনুভূতি নাই। যদি যারা রাজনীতি করেন, স্বার্থের রাজনীতি করেন, যদি তারা রাজনীতির স্বার্থে এই বিভেদ যদি না লাগান, তাইলে আমি বলেছি যে জনতা জাতির সাথে এখানকার বাঙালিদের যে আত্মিক এবং রক্তের বন্ধন আছে, কোনো শক্তি এটাকে ভাঙতে পারবে না, এবং যারা চেষ্টা করবে তাদেরই পতন হবে।
আমি একটা বিষয়ে জানতে চাইবো, যেহেতু দিলীপবাবু, যেহেতু আমাদের আমি হ্যাঁ। শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, সময় কম। হ্যাঁ, ছত্তিশগড়ে বিজেপি আদিবাসী মুখ্যমন্ত্রী, সেখানে এই সময়ের মধ্যে 4.5 লক্ষ গাছ কেটে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যারা যোগ যোগ ধরে সেই জঙ্গলে বসবাস করত, বনাধিকার আইন এগুলি জানেন, এগুলি সবগুলি পরিবর্তন করে দিয়েছে। এদেরকে উচ্ছেদ করে সেখানে আদানিদের হাতে সেই বনভূমি তুলে দেওয়া হয়েছে। সেই বনভূমি থেকে কয়লা এবং বহু মূল্যের গ্রহ রত্ন এগুলি উত্তোলন করার জন্য আদিবাসীদের কোনো বিকল্প ব্যবস্থা সারা দেশের ক্ষেত্রে আমি বলতে চাই না। আমি শুধু প্রতিনিধি, বিজেপির হয়ে যিনি প্রতিনিধি হয়ে কথা বলতে এসেছেন উনি আমার সম্পর্কেও বলেছেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু আঘাত করতে চাই না, শুধু বলবো বনাধিকার আইন এই রাজ্যে কার্যকরী হচ্ছে না কেন। উনি একলব্য স্কুলের কথা বলেছেন, সরকারি স্কুল এডিসি এলাকায় 600-র বেশি এডিসি এবং নন এডিসি এলাকায় বন্ধ কেন? কেন ত্রিপুরা রাজ্যে 350 স্কুলে, সরকারি স্কুলে মাত্র একজন শিক্ষক, 2জন শিক্ষক দিয়ে স্কুল চলে এমন স্কুলের সংখ্যা হচ্ছে প্রবীরবাবু বা দিলীপবাবু, আজকে আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে আর এক যাচ্ছি। মিনিট, একটা সময় নিচ্ছি, সেটা হচ্ছে মানে মথার পরের প্রার্থী বিজেপির হয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। 2 বছরের বেশি সময় হয়ে গেল পার্লামেন্টে, কেন এখন পর্যন্ত ওয়াকবরফকে 8ম তপশিল যুক্ত করার জন্য একটি শব্দ ওনাকে খরচ করতে শুনিনি? কেন 125তম সংবিধান সংশোধন করে এডিসি কে মোর পাওয়ার? এসব ফালতু ত্রিপাক্ষিক চুক্তি হেন তেন নির্বাচন এসেছে। আমি উভয়ের উত্তর চাইবো, বিজেপি এবং তীব্রমথা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বলে এগুলি বলে কোনো লাভ নেই, পচন ধরে গেছে, শাসক জুটের পচন ধরে গেছে গোটা দেশে। ছাত্র তরুণ সমাজ আজকে সাহসে ভর করে তারা দেখিয়েছে যে কি করে সেখানে অহিংস পথে কি করে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করে তোলা যায়। এটাই আগামী দিনে ত্রিপুরাতেও পথ দেখাবে। এটা এই সম্পর্কে আমরা দিলীপবাবু। আমি কিন্তু প্রবীর বাবু কি বলেছে বা কি প্রশ্নটা করেন আমি শুনতে পাইনি, কিছু ওনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। গোটা রাজ্যের যে অবস্থা, বিজেপি এবং তীব্রমথা এখনো পর্যন্ত যে ককবরক ভাষা, তা কেন তফসিলে অন্তর্ভুক্ত করা হলো না? স্কুলগুলোর কেন বেহাল দশা? গ্রাম পাহাড়ে রাস্তাঘাটের কেন এই হাল? এই সমস্ত কিছু নিয়ে অভিযোগ তুলেছেন আজকে আরো একবার প্রবীর বাবু। না, এটা তো আমাদের যে কোর ব্যাপারটা এটার মধ্যে আসছে না। তবে আমি যেটা বলছি দেখেন, এই যে ভাষার ব্যাপারটা আছে, আমাদের 8ম শিডিউলে 22টা ভাষা কিন্তু স্বীকৃত আছে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, ইংলিশ মিডিয়াম যে এই নবোদয় বিদ্যালয় বা আমাদের এখানে এখন যে পিএমসি বলেন কিংবা বাকি যে স্কুলগুলো হয়েছে, এটার মধ্যে ইংলিশ পড়ানো হয়। আর এখন যারা আছে তারা অনেকে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। আমাদের এখানে 125টার মতো ইংলিশ মিডিয়াম বিদ্যালয় আছে। পড়াশোনা কোনো ব্যাপার নয়, কিন্তু কিন্তু যে ভাষাটা এবং স্ক্রিপ্টের কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন যে 22টা যে ভাষা স্বীকৃত তার মধ্যে কিন্তু ককবরক ভাষাটা নাই। তার থেকে বড় কথা, আমাদের কিন্তু যে ন্যাশনাল যে যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু ধরা হয়, সেটা হচ্ছে আমাদের হিন্দি। কিন্তু হিন্দিরও স্ক্রিপ্ট কিন্তু দেবনাগরী। তো সুতরাং যতগুলো স্ক্রিপ্টের মধ্যে এখানে এসে গেছে স্ক্রিপ্টের ব্যাপারটা, তো এটা তো যদি সংবিধানের 22টা ভাষার মধ্যে নাই, কি সংশোধন হবে? দিলীপবাবু, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের সময় কম, এই যে প্রায় 10টা বছর পর ভিলেজ কাউন্সিল হতে চলেছে, এবং আমরা আগেও এই প্রশ্ন তুলেছিলাম, আবারও আপনাকে রাখছি যে এজেন্ডা কি কি থাকছে, কোন কোন বিষয়গুলোকে আপনারা নজর দেবেন? কারণ 10 বছর হয়নি মানে একটা লং টার্ম, যেখানে উন্নয়ন আটকে রয়েছে, থমকে রয়েছে। এবারে ক্ষমতায় আসার পর বা ভোট হলে কি লক্ষ্য থাকবে সবার আগে?
আচ্ছা, আপনি দেখুন এই যে লাস্ট এই এডিসি ইলেকশনের আগে যে এডিসি ইলেকশন আছে, এখন কিন্তু পুরো প্রশাসন থেকে সরকারের যা যা থ্রোই ডিপার্টমেন্ট সবকিছু তীব্রামতা কিন্তু যারা এখন তীব্রামতায় ADC চালাচ্ছে। হুম। সুতরাং ওনারা এখানে বলেছে আমাদের রাষ্ট্রের যে যেটা রাজ্যের যেটা প্রায় দায়িত্ব 800 সেটা জনপদে ফাইন্যান্সিয়াল যে পানীয় সাহায্য জলের করা, চিহ্ন ল নেই। অ্যান্ড অর্ডার, এগুলো রাস্তার পুলিশ অভাবে কন্ট্রোল কিন্তু ওখান থেকেই হয়। উপজাতি তো ঘরের এইটার জন্য 7 বছরের সব মেয়ে জায়গায় রাস্তা ভারতীয় না জনতা থাকার পার্টির ফলে যে সরকার তাকে চিকিৎসার দায়ী অভাবে করা মারা চলে না। গেছে। প্রবীর বাবু এটা তারপরে কেন বলছেন উন্নয়নের না কথা ওদের যে কাছে এখন শুনতে হবে। তীব্রামতাই প্রতি এখানে বছর চালাচ্ছে, পালা করে তো অভাবে সেখানে আমাদের কাজ হচ্ছে তাড়নায় ওদের অ্যাসিস্ট করা, আদিবাসী মা ফাইন্যান্সিয়াল তাদের এড যেখানে যেখানে দরকার সেটা সন্তানকে দেওয়া হচ্ছে। জীবনের চাইতে এটার ব্যাপারে আমি একটু সেন্টু আমরা বাবুর কাছে যাবো। বিক্রি রাজ্য করে দিতে সরকারের বাধ্য হচ্ছে। পরিধির মধ্যে এই যা যা জায়গা করা, আর হ্যাঁ দুর্নীতি, রাস্তাঘাটে এত আজকে আমাদের আগে একে একটা ন্যাশনাল অপরের হাই বিরুদ্ধে হচ্ছে, প্রথমে কথা হলো- এখন 9টা রাস্তা এ আছে হচ্ছে বৃষ্টির অনেকটা পরিবেশ, তারা যদি সেখানে আরো রাস্তা থাকতো যখন তাহলে ভাঙে বলতাম। সুইচে পাহাড় থেকে বলা, মাটি ধসে তোমার পড়ে যায়, এখানে কিন্তু পেছনে পাথরের পাহাড় নয়। চিত্র আছে। তো বেশ, একসাথে প্রবীর আমরা বাবু, অনেকগুলো প্রবীর বাবু, কাজ এবার ধরেছি। থামাবো একটু, গোটা প্রবীর বাবু থামাবো, রাজ্য দিলীপ জুড়ে। বাবু থামাবো, ফলে সেই সেন্টু বাবু। জায়গায় প্রথম কথা হলো হুম। স্ক্রিপ্টের কথা যেটা বললো, হ্যাঁ। আপনাকে একদম সিম্পল ভাষায় আমি উদাহরণ দিই। হুম। আপনি একজন বাংলা মিডিয়ামের ছাত্র, হুম। আপনাকে যদি এখন ইংলিশে কোশ্চেন করে বা অ্যারাবিকে কোশ্চেন করে বা দেবনাগরীতে কোশ্চেন করে, আপনি সেই কোশ্চেনটা করতেই পারবেন না। এবার ত্রিপুরাতে বহুগুলি স্কুল আছে, প্রাইভেট স্কুল যেগুলো হুম। হোলি ক্রস, হোলি স্পিরিট, ওই স্কুলগুলোতে বাংলা সাবজেক্ট নেই। ওদের ওদের কোশ্চেনটা যেটা হয় সেটা রোমান স্ক্রিপ্টে কোশ্চেনটা হয়, ইংলিশে কোশ্চেনটা হয়। ত্রিপুরা রাজ্যের বাচ্চারা মানে তারা চাচ্ছে যে কোশ্চেনটা যে স্ক্রিপ্টটা হবে সেটা রোমান স্ক্রিপ্টে হোক, ABCD ওই রোমান স্ক্রিপ্টেই হোক। কারণ আমি ছোট থাকতে মানে 1 থেকে 12 অব্দি সেই স্ক্রিপ্টেই লেখাপড়া করেছি, আমি বাংলাতে লেখাপড়া করিনি। তাহলে কেন আমার কোশ্চেনটা বাংলাতে দিচ্ছে? কারণ আমি বাংলা পড়তেই পারি না, আমার স্কুলে বাংলা নেই। সেই জায়গাতে বিষয়টা এখন আমি কোন সাবজেক্টে আমি কিসে ইন্টারেস্ট লেখাপড়া করতে বেশ, সেটা আমি প্রবীর সিদ্ধান্ত বাবু করব। অনেকক্ষণ ধরে সেটা কিছু বলছেন, প্রবীর বাবু আমি একটু উপর থামাবো। থেকে কেউ সিদ্ধান্ত করবে না। আর দ্বিতীয়ত হুম। আপনাদের যেটা বলছি যে আসন্ন যে ভিলেজ ইলেকশন আছে, হুম। কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন বা তৃণমূল, যারাই প্রার্থী দেবে সবাই প্রার্থী দিতে পারবে গণতান্ত্রিক দেশে, কিন্তু ফল কেউ হবে না। কারণ TTADC-র মানুষ জানে এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, এ রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল, বর্তমানে বিজেপি ক্ষমতা আছে। TTADC-র মানুষের কি হাল, কি অবস্থা, কেউ আজকে লাস্ট 10 বছর ধরে কেউ কোনো শব্দ নেই যে কেন ভিলেজ ইলেকশন হচ্ছে না, কেন তীব্রামথা সুপ্রিমো হাইকোর্টে কেস করতে হয়, কেন তীব্রামথা সুপ্রিমো সুপ্রিম কোর্টে কেস করতে হয়, কেন কংগ্রেস চুপ থাকে, কেন সিপিএম চুপ থাকে, সেই বিষয়টা কেউ বলে না। যেই মাত্র সুপ্রিম কোর্ট রায় দিল এখন সবাই মাঠে আসছে যে আমরা আছি জনজাতি দরদি, তীব্রাসা দরদি, কেউ বলে উপজাতি দরদি। সেই দরদ আর কিছুদিন পরে যখন ইলেকশন হবে তখন মানুষ বুঝিয়ে দেবে যে মানুষ কাকে চায়। অলরেডি বুঝিয়ে দিয়েছে TTADC-র মানুষ, আগামী দিনে আরো বুঝবে। একটা পঞ্চায়েত কেউ পাবে না। কংগ্রেস বা সিপিএম কোনোভাবে কি খাতা খুলতে পারবে? আমি প্রবীর বাবুর কাছে একটু প্রশ্ন রাখবো। প্রবীর বাবু, বিজেপি এবং তীব্রামথা নিয়ে তো আমরা চর্চায় রয়েছি, কিন্তু কংগ্রেস এবং সিপিএম আপনারা এর আগেও জোট করেছিলেন, হাত মিলিয়েছিলেন, 23-এর ভোট আমরা দেখেছি। ভিলেজ কাউন্সিলে কিভাবে লড়বেন আপনারা? 28-এর নির্বাচনে এগুলি হচ্ছে প্রাক প্রস্তুত। আমাদের প্রথম হচ্ছে ভোটের পরিবেশ তৈরি করতে হবে, যেটা ত্রিপুরায় নেই, পাহাড়ে বিশেষত নেই। এটা বিনষ্ট করার জন্যই আজকে এই সমস্ত রাস্তায় হেন কেন এগুলি বহু থেকে। এখন যদি এই যে তীব্রামাথার যে বন্ধু আছে, সাহস আছে ভোটের পরিবেশ ঠিক আছে, বর্মনকে বলার ভোটের পরিবেশ ঠিক আছে, বেরিয়ে আসুন, আপনারা কয়টা জিতবেন কেন্দ্রীয় সেটা বলুন। সরকার থেকে আপনার বোন বিজেপির এমপি ভোটের পরিবেশ নিয়ে চিন্তা করবেন না, পরিবেশ ঠিক আছে। কথা বলা সরকার থেকে বেরিয়েছে, কয়টা ওয়ার্ড জিতবে সেটা বলুন, পঞ্চায়েত তো ছাড়েন, ত্রিপুরা একটা দুটো ওয়ার্ড জিতবেন কিনা সেটা বলুন। তারা পরিবেশের নাম করে সেভাবে পিছিয়ে যাবেন না। ভোটের পরিবেশ রাজ্যে ঠিক আছে। উনি বলছেন আপনার 800 জনপদের ওয়ার্ড কয়টা জিতবেন বলুন, ডাবল জিরো থেকে উঠবেন। আপনার এখানে যে বেআইনি ভাবে যে একটা ডাবল জিরো থেকে উঠবেন কিনা সেটা বলুন। অভিযোগ হয়েছে, টাকার বিনিময়ে মামলা চলছে, আমি সেদিকে বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, এই যে সরকারি অডিট পরীক্ষা করার জন্য গেছে, অডিটকে ম্যানেজ করা যায়। মোদি জমানায় অডিট
সিবিআই, আইডি, আইটি, এই সব কিছু হচ্ছে ম্যানিপুলেবল। এটা প্রমাণ করেছে। আমি সর্বশেষ রাজেশ মেহতা, মুদির রাজ্যের যে গুজরাটের স্বর্ণ ব্যবসায়ী বলে পরিচিত, 15 লক্ষ কোটি টাকা আপিস করে অডিট, আইটি, তারপর আপনার এই সমস্ত যে সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলিকে ব্যবহার করে বলে এগুলো করে না। কিন্তু সেই অডিটটাও করতে দিচ্ছেন বলে তারপর কোন অধিকারে কথা বলছে। আর বিজেপির কথা আমি বলছি, এখনো বিজেপির হয়ে এই সমস্ত কিন্তু প্রবীরবাবু, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এডিসি ভোট, এডিসি কাউন্সিল, বিশেষ করে আবার এই ষড়যন্ত্র। রবিবাবু, ভিলেজ কাউন্সিল ভোটে কংগ্রেস কি আসন রাখবে, মানে কংগ্রেস কি সেখানে প্রার্থী দেবে এবং প্রার্থী দিলে কতটা আসন জিতবে, কি আশা রাখছেন? প্রথম কথা হচ্ছে, আমি জ্যোতিষী হই, আমি প্রথম কথা বলছি যে নির্বাচনে অবাধ ভোট করার পরিবেশটাই ত্রিপুরার রাষ্ট্রে ভারতবর্ষের কোথাও নেই বর্তমানে। সেই জায়গায় ত্রিপুরার পাহাড়ে তো নেই, এটা প্রমাণ হয়েছে গত এডিসি নির্বাচন। এই বোঝাপড়ার মধ্য দিয়ে ফলাফল হয়। কিন্তু এই যে পরিবেশ, আপনি যে পরিবেশের অভিযোগ তুলছেন তার মধ্যে তো ভোট তো হবে, নির্বাচন তো হবে। যদি হয়, পরিবেশ যেমনই হোক না কেন, ভোট তো হবে, নির্বাচন তো হবে। সেই নির্বাচনে কংগ্রেস কি অংশগ্রহণ করবে? পর্দার আড়ালে যে জুট হয়ে আছে সেখানে কংগ্রেসের মুখপাত্রকে একটা প্রশ্ন, কংগ্রেস মুখপাত্রকে একটা প্রশ্ন, আজকে থেকে 2 মাস আগে অমিত শাহ ইলেকশন হয়েছিল, উনি ভালোভাবে জানেন, প্রার্থী দূরে থাক, আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভালোভাবে জানেন, ত্রিপুরার সকলে না জানলেও ঘটনা দেখাতে পারবেন যেখানে আপনাদের ইলেকশনে এজেন্টকে ঢুকতে দেয়নি, আপনাদের কোনো প্রার্থীকে আক্রমণ করা হয়েছিল, আপনাদের কোনো প্রার্থীকে খুবই ভালো জানেন, কোনো সেন্টারে যেতে দেয়নি, হিসাব মেলানোর জন্য, একটা ঘটনা, একটা উদাহরণ দেন আপনি। আর আদিবাসী মানুষকে আবারও আরেকবার রবিবাবু আজকে মানে নিজের মতন ভাবে বলে যাচ্ছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যে উত্তর, যে আসল প্রশ্ন আমরা চাইছি, যে উত্তর আমরা খুঁজছি, সেই উত্তর কোথাও গিয়ে অধরাই থেকে যাচ্ছে। তবে আজকে যেহেতু সময় শেষ, তাই আমাকে আলোচনাও শেষ করতে হবে এখানে। আমি প্রবীরবাবু, আমি থামাবো এখানে। যেখানে আলোচনা চলছিল যে ভিলেজ কাউন্সিল ভোট এবং তার আগে অ্যাকর্ডের প্রশ্ন তুলে আবারও কোথাও গিয়ে যে জল্পনা জিয়ে দিলেন যে জোট এবার হবে কি হবে না, যদিও সেই উত্তর এখনো পর্যন্ত আমাদের পাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে আরো হয়তো কয়েকটা দিন। দিল্লির বৈঠক থেকে কি আসবে সেটা সময়ই বলবে। তবে আপাতত আলোচনাকে শেষ করতে হবে, কারণ সময় যেহেতু শেষ। আমি তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, দিলীপ বাবু, প্রবীর বাবু এবং তার সাথে সেন্টু বাবু, তিনজনই ধন্যবাদ আজকের সাফ কথায় আমার সাথে থাকার জন্য। তবে জোট হোক বা না হোক, আগামী দিনের লক্ষ্য কি শুধুমাত্র ভিলেজ কাউন্সিল নাকি 28-এর বিধানসভা নির্বাচন, সেই প্রশ্ন আজকে আরো একবার উঠলো। আগামী দিনে আরো জানতে পারবো বিস্তারিত। তবে শেষ করবো সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।